রাত যখন গভীর হল, তখন আমি স্যারের রুমের দরজা খুলে আস্তে আস্তে স্যারের রুমে প্রবেশ করলাম। স্যারের রুমে প্রবেশ করে স্যারের মায়াবী চেহারাটা খুব ভালোভাবে দেখতে শুরু করলাম। হঠাৎ করে অনুভব করলাম স্যার ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে স্যার তার নিজের রুমে আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তারপর স্যার আমাকে বলল, সাইমা, তুমি এখানে কি কর? এ কথা বলার সাথে সাথে অন্যরকম দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। সেদিন রাতে মূলত স্যারের এখানে আমি একটা শর্ট জামা পরে গিয়েছিলাম। আমি বললাম, স্যার, আপনি কি বুঝেন না এত রাতে একটি মেয়ে আপনার এখানে কেন এসেছি? তারপর স্যার বলল, ওফ সাইমা, বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কেউ যেন আমাকে পিছন থেকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল। ধাক্কাটা এমনভাবে দিয়েছিল, আমি খাটের উপরে পড়ার সাথে সাথেই মাথাটা কেমন জানি চক্কর মেরে আমি পড়ে গেলাম। তারপর স্যার আমার সাথে যা করল বন্ধুরা, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি সাইমা আক্তার পুতুল। আমার ডাক নাম পুতুল। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 14। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী। ব্যবসায় কাজে তিনি প্রায় বেশিরভাগই দেশের বাইরে থাকতেন। আমার মা একজন গৃহিণী। আমি পড়ালেখায় খুব একটা ভালো ছিলাম না, তাই আমার মা বাবা ঠিক করল আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখবে, যে নাকি সব সময় আমাকে পড়ালেখা করাবে, সব সময় আমাকে দেখাবে। আমার মা বাবার সিদ্ধান্ত অনুযায়ী আমার জন্য বাড়িতে একজন লজিং মাস্টার রাখল। লজিং মাস্টারটি দেখতে খুব হ্যান্ডসাম, অনেক সুন্দর ফর্সা, তবে একটু লাজুক টাইপের। লজিং মাস্টারকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং প্রকৃতপক্ষে সে খুব মেধাবীও বটে। সে সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। গ্রামের বাড়ি মফস্বল এলাকায় বিধায় শহরে পড়ালেখা করার জন্য সে আমাদের এখানে এসেছে। আমরা শহরে থাকি, আর আমরা যে শহরে থাকি সে শহরে সে একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। প্রথমত সে মেসে থাকত, তারপর আমার আম্মু আব্বুর সিদ্ধান্ত অনুযায়ী সে আমাদের পাশেই আমাদের গেস্ট রুমে থাকে। আমার আব্বু তো বাড়িতে থাকত না, ব্যবসার কাজে ব্যস্ত থাকত। আমাদের বাসায় কোনো পুরুষ লোক ছিল না। আমাদের বাসার লজিং মাস্টার কাজ ছিল আমাকে পড়ানো আর টুকটাক বাজার সদাই করা, আর তার নিজের পড়ালেখা। ওহো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আমার লজিং মাস্টারের নাম বলতে ভুলে গেছি। তার নাম হচ্ছে আদিলুর রহমান। অত্যন্ত সহজ সরল একটা লোক, কথা খুব কম বলে, কিন্তু প্রচণ্ড মেধাবী। যাই হোক বন্ধুরা, সে প্রতিদিন আমাকে পড়ায়। আমিও খুব মনোযোগ সহকারে পড়ি। আসলে তার পুরানোর কৌশল অত্যন্ত চমৎকার ছিল। আমি দুর্বল ছাত্র ছিলাম, তারপরও আমি তার পড়ানোর কৌশল খুব সহজেই বুঝতে পারতাম। এইভাবে পড়তে পড়তে আমি প্রায়ই আমার লজিং মাস্টারের নিকট 2 থেকে 3 মাস বললাম, মোটামুটি আমি অনেকটা এগিয়ে গেছি তার পড়ানোর ফলে। কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আমার লজিং মাস্টারকে দেখে আমার খুব ভালো লেগে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তার এখানে 3 থেকে 4 মাস পড়লাম। এই 3 থেকে 4 মাসের ভিতরে আমি তাকে যতটুকু চিনলাম, সে কোনোদিন একটি সেকেন্ডের জন্য আমাদের দিকে বাজে নজরে তাকায়নি। আস্তে আস্তে কেমন করে যেন আমি আমার লজিং মাস্টারের প্রেমে পড়ে যাই। কিন্তু আমি তো মাত্র ক্লাস 8-এ পড়ি, সে কি আমাকে গ্রহণ করবে? আর তাছাড়াও তাকে আমি বলতে দ্বিধাবোধ করতেছি, কারণ সে তো আমার চাইতে বয়স অনেক বড়। যতই দেখছি তাকে, ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। কি করব বুঝতে পারছিলাম না। বয়স কম ছিল তো, তাই ভেবে পাচ্ছিলাম না কি করব। আবেগী মন ছিল তখন বন্ধুরা আমার। কিন্তু লজিং মাস্টারকে তো আমার খুব পছন্দ হয়েছে। যেভাবেই হোক তাকে আমার প্রেমের ফাঁদে ফেলতে হবে, যে কোনো কিছুর বিনিময় হোক।
আমি তাকে চাই। বয়স তখন 14 আমার। রঙিন স্বপ্ন, রঙিন সব কিছু। যেদিকেই তাকাই শুধু রঙিন রঙিন মনে হয়। রাতে পড়তে বসে শুধু স্যারের কথাই মনে পড়ে। কি করি বুঝতে পারতেছি না। কিভাবে স্যারকে বলি, স্যারকে কিভাবে আপন করে পেতে পারি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া এলো। ভাবলাম স্যারের সাথে আমার এমন কিছু করতে হবে যাতে স্যার আমার প্রতি আকৃষ্ট হয়, আমার দিকে ভালোবাসার নজরে তাকায়, মায়া নজরে তাকায়। তাহলে হয়তো স্যারকে আমার পক্ষে দুর্বল করা সম্ভব। পরের দিন আমি একটি জিন্সের প্যান্ট আর একটি টি শার্ট পরলাম, যাতে আমাকে খুব আকর্ষণীয় লাগে। আমার সবকিছু যেন খুব ভালো করে বোঝ যায়, সে যাতে আমাকে খুব ভালো করে অনুধাবন করতে পারে। যেই চিন্তা সেই কাজ। পরের দিন খুব ফ্রেশ হয়ে খুব ভালো করে সেজেগুজে, মানে নিজেকে খুব আকর্ষণীয় করে স্যারের সামনে পড়তে বসলাম। আর সেই সাথে একটি বিদেশি সুগন্ধি আমার জামাতে খুব ভালো করে লাগিয়েছিলাম। আমি স্যারের কাছে পড়তে গেলেই স্যার আমার গায়ের এত সুন্দর সুগন্ধি দেখেই একটু ভালো করে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছি। আর আমি যে এত সুন্দর করে সাজুগুজু করে আমার আকর্ষণীয় সবগুলো যাতে বোঝা যায় এমনভাবে সাজগোজ করে গেলাম। তা দেখে স্যার আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি বললাম, স্যার কি দেখছেন? তখন স্যার একটু ততভত খেয়ে গেল। তখন আমি স্যারকে একটু মজা করে বললাম, স্যার দেখুন, একটু ভালো করে দেখুন আপনার রাজকুমারীকে। আপনি চাইলেই এই রাজকুমারীর মালিক হতে পারেন। আপনার জন্য সকল দুয়ার খোলা। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার যেন একটু শরমের ঘাবড়ে গেল। এত লাজুক টাইপের মানুষ আমি আমার জীবনে দেখি নাই। যাই হোক, সেদিন পড়তে বসে স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে মাঝে মধ্যে দেখলাম তাকিয়ে রইল। মনে মনে ভাবলাম, আমার ঔষধে কাজ হয়েছে। এভাবে স্যারকে আমি আমার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছি। কিন্তু স্যার তার দিক থেকে ছিল খুব অটল। এভাবে চেষ্টা করতে করতে প্রায় 3 থেকে 4 মাস চেষ্টা করলাম। তারপরও স্যারকে কোনোভাবেই আমার প্রেমের ফাঁদে ফেলতে পারি নাই। তারপর একদিন ভাবলাম, যেভাবেই হোক আমি আমার লজিং মাস্টার অর্থাৎ আমার স্যারকে আমার প্রেমে ফেলতেই হবে। কোনোভাবেই যখন আমি আমার স্যারকে আমার প্রেমের ফাঁদে ফেলতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে একদিন গভীর রাতে স্যারের রুমে গিয়ে আমি প্রবেশ করলাম। আস্তে আস্তে আমি দরজা খুলে প্রবেশ করলাম। তখন আমার আব্বু আম্মু ভাই বোন সবাই ছিল ঘুমানোর অবস্থায়। স্যারের রুমে ঢুকে প্রথমত আমি লাইটটা অন করলাম। লাইটটা অন করে ঘুমানো অবস্থায় ঘুমন্ত মুখটার প্রতি খুব ভালো করে নজর দিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম। আমি যখন স্যারকে দেখতে ব্যস্ত মায়ার নজরে অনেকক্ষণ চেয়ে রইলাম। চেয়ে থাকার কিছুক্ষণ পর দেখলাম লাইটের আলোতে স্যারের ঘুম ভেঙে যায় এবং সে চোখ মিলিয়ে আমাকে দেখতে পায়। গভীর রাতে তার রুমে আমাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। আমাকে দেখে সে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, পুতুল, তুমি এখানে কি করছো? যাও, এখান থেকে যাও। কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে। আমি বললাম, স্যার, আপনি কি আমার মনের ভাষা বুঝেন না? আপনি কি আমার আবেগ বোঝেন না? আপনি কি আমার ভালোবাসা বুঝেন না? এত রাতে একটি মেয়ে কেন আপনার কাছে এসেছে? আপনি বুঝেন না? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? আর কত কষ্ট দিবেন আমাকে? আজকে যদি আপনি আমার ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে আমি আর এখান থেকে যাব না। কোনোভাবেই যাব না। যা হবার হোক। আমি আপনাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আপনি আমার অন্তরে গিতে গেছেন। আপনাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। আমি অনেক চিন্তা করে দেখেছি। আমার মান সম্মানের চাইতে আপনি বড়। আপনাকে হারালে আমি শেষ হয়ে যাব। আমার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে স্যার শুধু হাঁ করে তাকিয়ে রইল। কিছুই বলল না। কিছুক্ষণ চুপ করে থাকার পর স্যার আমাকে বলল, আচ্ছা সাইমা, তুমি এবার যাও। আমি বিষয়টা কালকে ভেবে দেখছি। আমি বললাম, না, কালকে না। আপনাকে যা বলার আজকে বলতে হবে। নাইলে আমি এখান থেকে যাব না।
আমার এই একঘেয়েমি দেখে স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে সাইমা, যাও, আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি যাও। আমি বললাম না, আপনার মুখের কথায় আমি বিশ্বাস করি না। আপনি যে আমাকে ভালোবাসেন, এর একটি প্রমাণ আমাকে দিতে হবে, নইলে আমি এখান থেকে যাব না। আমার কথা শুনে স্যার খুব হতবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে সাইমা, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? তারপর আমি বললাম, স্যার, আপনি আমার সাথে আজকে রাতে একটি কাজ করতে হবে। যদি এই কাজটি করেন, তাহলে ভাববো আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে কোনোদিন ছেড়ে চলে যেতে পারবেন না। তখন স্যার আমাকে বলল, কি কাজ সাইমা? কি করলে তুমি খুশি? তারপর আমি স্যারকে বললাম, স্যার, এই গভীর রাতে একটি ছেলে, একটি মেয়ে, একাকিত্বে একটি রুমে কি চাইতে পারে তা আপনি বুঝেন না। স্যার আমাকে বলল, সায়মা প্লিজ, আমার মাথায় এখন কোনো কাজ করতেছে না। কি চাও তুমি? আমাকে একটু খুলে বল। আসলে আমার স্যার যে এত বোকা, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। এত বয়স হয়ে গেছে, কিন্তু প্রেম কি জিনিস, আবেগ কি জিনিস, কিছুই তার মধ্যে নেই। আমি ভাবলাম এটাই তো আমার জন্য ভালো হলো। তার এখানে আমি আমার প্রেমের ফুল ফুটিয়ে তুলব, যেখানে রাজত্ব করব শুধু আমি একলা। তারপর আমি স্যারকে বললাম, ও স্যার, তাহলে আপনি কিছুই বুঝতেছেন না। আপনি আমার সাথে কি করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মোবাইলটা দেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে এখন এই মুহূর্তে কি করলে আমি খুশি। তারপর স্যার বাধ্য ছেলের মত তার মোবাইলটা আমার এখানে দিয়ে দিলেন। আমি একটি সাইটে ঢুকলাম। ঢুকে গিয়ে আমি তাকে কিছু অন্যরকম ভিডিও ফুটে দেখালাম। স্যারকে এইসব ভিডিও ফুটেজ দেখানোর পর স্যারের মধ্যে একটু অন্যরকম অনুভূতি আমি লক্ষ্য করলাম। তারপর স্যার আমাকে বলল, সায়মা তুমি এত কিছু জানো কিভাবে? আমি বললাম, স্যার, আমি একটা উন্নত ফ্যামিলিতে বড় হয়েছি, আর দুনিয়ার এই সব কিছু আমি খুব ভালো করেই জানি। আমার অভিজ্ঞতা আর এক্সপেরিয়েন্স দেখে স্যার তো অবাক হয়ে গেল। তারপর আমি স্যারকে বললাম, স্যার, আরেকটা মজার জিনিস পেয়েছি, প্লিজ স্যার এটা একটু দেখেন। স্যার এটা প্রথম 2 থেকে 4 মিনিট খুব ভালো করে মনোযোগ সহকারে দেখল। দেখার পর দেখি স্যারের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না, এত একটা শান্ত মানুষ কিভাবে অশান্ত হয়ে উঠল। কিছুক্ষণ পর স্যারের মধ্যে ভিন্ন এক রূপ দেখতে পেলাম, যে রূপটাই মূলত আমি স্যারের কাছ থেকে প্রতিনিয়তই আশা করতাম। প্রথমত আমি ভেবেছিলাম স্যার হয়তো খুব সহজ সরল, সে খুব একটা বেশি বোঝে না। কিন্তু যখন তার পুরোপুরি অভিজ্ঞতাটা আমার এখানে প্রয়োগ করল, তখন আমি বুঝতে পেরেছিলাম সে কত ভয়ানক, কিভাবে তছঞ্চ করেছিল আমাকে 1 থেকে 2টি ঘন্টা। আসলে বন্ধুরা, আমার আবেগ একটু বেশি ছিল। খুব কম বয়সেই অনেক আবেগী হয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো অনেক শক্তিশালী, আমার সাথে স্যার হয়তো কোনোভাবেই পারবে না। কিন্তু স্যার যখন আমার এখানে আক্রমণ আনতে শুরু করল, তখন আমি বুঝতে পারলাম তার আক্রমণ কত হিংসাত্মক, কত ভয়ঙ্কর, কত রোমান্টিক ছিল। সে যখন তার পরিপূর্ণ পাওয়ার আমার এখানে প্রয়োগ করেছিল, তখন আমার কাছে মনে হয়েছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তবুও আমি তার প্রেমের পূজারীই ছিলাম। এইভাবে তার কাছ থেকে প্রথম দিন আমি আমার অধিকার আদায় করেছিলাম। তারপর থেকে তার এখান থেকে কিছুটা লজ্জা শরম কমে গিয়েছিল, বিশেষ করে আমার প্রতি। সেও প্রতিদিন রাতে আমাকে খুঁজত, আমিও তাকে খুঁজতাম। শেষ পর্যন্ত 2টি দেহ ছিল, কিন্তু মন ছিল একটি। তাকে ছাড়া আমার কিছু ভালো লাগত না, আমাকে ছাড়া তার কিছু ভালো লাগত না। এভাবে চলতে চলতে তার সাথে আমার বারবার ঘনিষ্ঠ হতে হয়েছে। একটা পর্যায়ে গেল, সে আমাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না, আমিও তাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। এভাবে চলতে চলতে 2 থেকে 3 মাস পর হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মধ্যে কেমন জানি বমি বমি ভাব আসে। তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বলে আমি নাকি সন্তান সম্ভাবা। বিষয়টি আমার আম্মু শুনে হতবাক হয়ে গেল, আর বলল,
সায়মা, কে তোর এত বড় সর্বনাশ করেছে? আর তুই বা কি করে আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করলি? লোক সমাজে এখন আমি মুখ দেখাবো কি করে? তারপর আমি আম্মুর কাছে বিষয়টি সম্পূর্ণ খুলে বলি। তারপর আমার আম্মু, আব্বু আর কি করবে? আর তো কিছু করার নাই, যা হবার তো হয়ে গেছে। তারপর আমার আম্মু আব্বু মিলে আমাকে স্যারের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর আমাদের ঘর উজাড় করে একটি কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান পেয়ে আমি, আমার স্বামী এবং আমার আত্মীয় স্বজন সবাই খুশি। সবকিছু মিলিয়ে বন্ধুরা, এখন আমি মোটামুটি সুখে আছি। কিন্তু কিন্তু মনের ভেতর কিছুটা কষ্ট। এত অল্প বয়সে আমি সন্তানের মা হয়ে গেলাম। সন্তানকে দেখাশোনা, সংসারে দেখাশোনা, এক কথায় পরিবারের মধ্যেই আমার জীবনটা বন্দী অবস্থায় কাটে। জীবনের সমস্ত স্বপ্ন, লেখাপড়া, চাকরি বাকরি সবকিছু মাটি হয়ে গেল শুধুমাত্র একটি ভুলের কারণে। যাই হোক বন্ধুরা, তবু ভালোই আছি। তোমরা সকলেই আমার জন্য দোয়া করবা। আমার কলিজার বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কি শিখতে পেলে তা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার গৃহশিক্ষক যখন আমাকে প্রাইভেট পড়াতে আসতেন তখন তিনি আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকতেন। তার চাওয়া দেখে আমি খুব ভয় পেয়ে যেতাম। তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। তেমন বেশি বুঝতামও না তার উদ্দেশ্য যে এত খারাপ ছিল, সেটা আমি জানতামও না। একদিন আমি যখন বয়সের তাড়নায় পড়ে আমার রুমে একেবারে সব কিছু ছেড়ে দিয়ে দু চোখ বন্ধ করে মনের সুখে আমি একা একা একটি গোপন কাজ করছিলাম, তখন আমার গৃহশিক্ষক কৌশলে তার মোবাইলের মাধ্যমে আমার একটি অশ্লীল ভিডিও ধারণ করে ফেলে, যা আমি বুঝতেই পারি নাই। তারপর যা হলো বন্ধুরা, তা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং কাজ করতে বাধ্য হবে। গৃহশিক্ষক কোনো উদ্দেশ্য নিয়ে আমার এই অশ্লীল ভিডিওটি মোবাইলে ধারণ করেছিল এবং সেখান থেকে কিভাবে আমি রক্ষা পেলাম জানতে হলে পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম পিঙ্কি। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা এখনো আমার মনে পড়লে আমার হৃদয় টনক মেরে উঠে। বন্ধুরা, ঘটনাটি প্রায় 10 বছর আগের। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন আমি একটি নামকরা ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়তাম। আমার বাবা একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল, আর আমার মা ছিল দেশের নামকরা একটি অ্যাড ফার্মের প্রধান কর্মকর্তা। ব্যবসার প্রয়োজনে বাবা বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকত, আর এদিকে মা সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। আর আমার এক ভাই, সে বিদেশ মানে লন্ডনে থেকে পড়াশোনা করত। সে আমার বড়। আমার বাবা পড়াশোনার জন্য তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আমি আর আমার দাদুমা বেশিরভাগ সময়ই আমাদের বাসায় একসাথে থাকতাম, কারণ আমি পড়ালেখা করতাম আর দাদুমা কিছুই করত না, বেকার। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসত। তারা আমাকে টাকা পয়সা সবকিছু দিয়ে প্রচুর পরিমাণে সাপোর্ট করত। কিন্তু আমার দুঃখ একটাই, তারা আমাকে খুব একটা বেশি সময় দিত না। তারা সকলেই ছিল অনেক বিজি, অনেক ব্যস্ত। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতেছিল আমার পড়ালেখা। তারপর একদিন বাবা ঠিক করল আমার জন্য একজন গৃহশিক্ষক নিয়োগ করবে, যাতে আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি। বাবার যেই কথা সেই কাজ। বাবা আমার জন্য বুয়েটের একজন ভালো মেধাবী ছাত্রকে আমার গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করলেন। আমার গৃহশিক্ষকের নাম ছিল উৎপল। সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুটো পরীক্ষাতেই সে জিপিএ গোল্ডেন 5 পেয়েছে। তারপর সে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
মানে বুয়েটে পেয়েছে চান্স। এরকম একটা মেধাবী স্টুডেন্ট। আমার গৃহশিক্ষক। ভাবতেই আমার খুব খুশি লাগছে। সত্যিকার অর্থে আমি এই এরকম ধরনের মেধাবী শিক্ষক পেয়ে খুব খুশি। কারণ আমি যা বুঝি না, সে আমাকে খুব ভালো করে তা বুঝিয়ে দিবে। আমার গৃহশিক্ষক প্রথম দিন যখন আমাকে পড়াতে আসলো, সেদিন থেকেই তিনি আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকত। তার চাওয়া দেখলেই আমি ভয় পেয়ে যেতাম। কিন্তু তার বোঝানোর কৌশলটা ছিল খুবই অসাধারণ। তার সমস্ত পড়াই আমি খুব ভালোভাবে বুঝে ফেলতাম। কিন্তু তার একটা বৈশিষ্ট্য ছিল খুবই খারাপ। বিশেষ করে তার অদ্ভুতভাবে চেয়ে থাকাটা আমার খুব খারাপ লাগত। যাই হোক বন্ধুরা, আমার গৃহশিক্ষক প্রতিদিন আমাকে পড়াতে আসত। এইভাবে পড়াতে পড়াতে প্রায় ৩ মাস হয়ে গেল। সে খুব ভালোভাবে আমাকে পড়াত। তার বোঝানোর কৌশলটাই ছিল অন্যরকম। কিন্তু মাঝে মাঝে আমি প্রায় খেয়াল করতাম, সে আমার দিকে খুব বাজেভাবে তাকিয়ে থাকত। খুব খারাপভাবে নজর দিত। কিন্তু আমি তো তখন ছোট্ট, মাত্র ক্লাস 8-এ পড়ি। খুব একটা বেশি বুঝতাম না সে কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকত। একদিন সে যখন আমাকে পড়াচ্ছিল, তখন তার পায়ের অঙ্গুলি টেবিলের নিচ দিয়ে আমার নিচের এমন একটি জায়গায় নাবাচাবা দিল, যার ফলে আমার গায়ের সমস্ত লোম কেঁপে উঠেছিল। মানে শিহরণ জেগে উঠছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর দেখলাম স্যার আমার নীরবতার সুযোগ পেয়ে আরও বেশি অসভ্যতাগিরি করার চেষ্টা করল। তখন আমি স্যারকে বললাম, স্যার আপনি আমার সাথে কি করছেন এসব? আপনার মতলবটা কি? আমায় একটু বলেন তো। আপনি তো আমার গৃহশিক্ষক। আপনি আমার সাথে এই রকম করতে পারেন না। আর তাছাড়াও আপনি যদি আমার সাথে এই রকম করেন, তাহলে আমি আমার বাবা মাকে বলে দিতে বাধ্য হব। তারপর স্যার কিছুক্ষণ চুপ করে থেকে রাগে ক্রোধে তার মোবাইলে আমাকে একটা ভিডিও দৃশ্য দেখালেন, যেখানে আমার নিজের একটা অশ্লীল ভিডিও। আমি বললাম, স্যার আপনি এটি কোথায় পেয়েছেন? তারপর স্যার আমাকে বলল, আগে আমি যা করতে চাইছি তা করতে দাও, তারপর আমি সব বলছি। আর যদি আমাকে না দাও, তাহলে এই ভিডিও আমি তোমার পরিবার, তোমার বয়ফ্রেন্ড, তোমার বন্ধু বান্ধব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে দিব। তাহলে তুমি নিজের বুঝতে পারবা যে তোমার অবস্থাটা কত খারাপ হবে। মানুষ যদি তোমার এই চরিত্রের কথা জানতে পারে, তাহলে তুমি কারো সামনে মুখ দেখাতে পারবে না। স্যারের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, স্যার আমার এই ধরনের ভিডিও কোথায় থেকে পেল? আমি তো খুব গোপনে এই কাজটা করেছিলাম। তাহলে আমার গৃহশিক্ষক এই ভিডিওটা করল কিভাবে? আমি স্যারের কাছে তখন খুব দুর্বল হয়ে গেলাম। খুব কান্না করতে লাগলাম। আর বলতে লাগলাম, স্যার দয়া করে আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। তাহলে আপনি আমার সাথে কেন এমন করছেন? আর আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যা চান আমি তাই দিব। তারপরেও দয়া করে আপনি আমার এই ভিডিওটা কেটে ফেলেন। প্লিজ স্যার, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা আপনি মুছে ফেলুন। তারপর আমার গৃহশিক্ষক আমাকে বলল, পিঙ্কি তুমি যা বলছো সত্য বলছো তো? আমি যা চাই তুমি তাই দিবে? আমি বললাম, জি স্যার, আমি আপনার সমস্ত কাজ করে দেব। তারপরও আপনি আমার ওই ভিডিওটা ডিলিট করে দেন। তারপর আমার গৃহশিক্ষক আমাকে বলল, আচ্ছা ঠিক আছে পিঙ্কি, আমি তোমার এই ভিডিওটা ডিলিট করে দিতে পারি। তবে এই জন্য তোমাকে আমার 3টি কাজ করে দিতে হবে। আমি খুব হতাশাগ্রস্ত হয়ে বললাম, স্যার 3টি কেন? এজন্য যদি আমাকে 10টি কাজও করতে হয়, তারপরও আমি রাজি আছি। স্যার আমার কথা শুনে একটু মুচকি হাসি দিলেন আর বললেন, বাহ বাহ পিঙ্কি, তুমি খুব ভালো মেয়ে। আমি জানতাম তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে। তারপর আমি বললাম, স্যার তাহলে এবার দয়া করে বলুন আমাকে কি করতে হবে? আর 3টি শর্ত কি? তখন স্যার বলল, একটু ধৈর্য ধরো, আমি আস্তে আস্তে তোমাকে সব বলছি। স্যার কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল, আমি আগামীকাল তোমাকে 3টি শর্ত দিব।
এই 3টি শর্ত পূরণ করতে পারলেই আমি তোমার এই ভিডিওটা ডিলিট করে দিব। আমি বললাম, ঠিক আছে স্যার। পরের দিন আমি স্যার আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর আমার গৃহশিক্ষক আমাকে প্রাইভেট পড়াতে আসলেন। স্যার আসার সাথে সাথেই আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এবার বলুন, আপনার 3টি শর্ত কি কি? আমার কথা শুনে স্যার আবারও মুচকি হাসি দিয়ে বললেন, শোনো পিঙ্কি, তোমাকে যে 3টি শর্ত পূরণ করতে হবে তার মধ্যে 1 নম্বর শর্ত হল, তোমাকে আমার সাথে 1 দিনের জন্য অর্থাৎ 1 রাতের জন্য আমাকে আনন্দ দিতে হবে। অর্থাৎ 1 রাতের জন্য তুমি শুধু আমার হয়ে যেতে হবে। আর 2 নম্বর শর্ত হল, তোমার আব্বু আম্মুর টাকা পয়সার কোনো অভাব নাই। অর্থ, বিত্ত, বাড়ি, গাড়ি, প্রাচুর্য সবকিছুই তোমাদের আছে। আমার এত কিছু চাই না। তুমি শুধু আমাকে 15 লক্ষ টাকা দেবে, তাহলেই চলবে। তোমার হাতে যে ডায়মন্ডের রিংটা আছে সেই রিংটা আমাকে দিয়ে দিবে। তাহলে আমি আমার মোবাইল থেকে তোমার এই আপত্তিকর ভিডিও ডিলিট করে দিব। স্যারের সমস্ত শর্ত শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। আর বললাম, স্যার আপনি যে 3টা শর্ত দিয়েছেন, এই 3টা শর্ত কি আমার মতো একটা বাচ্চা মেয়ে পালন করা সম্ভব? তখন স্যার আমাকে বলল, যদি তুমি আমার শর্ত পালন করতে না পারো তাহলে আমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে। স্যারের কথায় তখন আমি ভয় পেয়ে গেলাম। আর কোনো কিছু না ভেবে তখন স্যারের কথায় রাজি হয়ে গেলাম। পারব কিনা তা পরের ব্যাপার। আমি বললাম, স্যার আপনার 2টি শর্ত আমি খুব সহজে পালন করতে পারব, কিন্তু দ্বিতীয় শর্তটার জন্য আমাকে কিছু সময় দিতে হবে, কারণ আমার কাছে এখন কোনো টাকা নাই। আমি বাবা মার কাছ থেকে কৌশলে টাকা নিয়ে তারপর আপনাকে দিতে হবে। এজন্য আমাকে 10 থেকে 12 দিন আমাকে সময় দিতে হবে। তখন স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে সময় দিলাম। তখন স্যার আমাকে বলল, আচ্ছা পিঙ্কি এবার বলো, আমার প্রথম শর্তটা তুমি কবে পালন করবে? আমি বললাম, স্যার আপনি যখন বলবেন তখনই। স্যার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমাদের বাসায় কেউ থাকবে না, সবাই বেড়াতে যাবে। বাসা একদম নীরব থাকবে, মানে খালি থাকবে। আগামীকালকে সন্ধ্যায় তুমি আমাদের বাসায় চলে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর সন্ধ্যা দিকে আমি স্যারের বাসায় চলে গেলাম। আমি স্যারের বাসায় যাওয়ার কারণে স্যার খুব খুশি হয়ে গেল আর আমাকে বেশ আপ্যায়ন করার চেষ্টা করছে। রাত যখন 10টা বাজল তখন স্যার আমাকে তার এখানে কাজ করার আহ্বান জানালো। আমি বাধ্য হয়ে তার এখানে যেতে হলো, কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার বয়স মাত্র 14 আর আমার স্যারের বয়স 21 কি 22 হবে। তখন আমার খুব ভয় লাগছিল। মনে মনে ভাবছিলাম, আমি কুলিয়ে উঠতে পারব তো? আর যদি না পারি তাহলে তো আমার অনেক কষ্ট হবে। তারপরেও আমি স্যারের ফাঁদে পড়ে গেছি। যেভাবেই হোক আমাকে পারতে হবে। স্যার যখন প্রথমে প্রস্তুত নিচ্ছিলেন তখন স্যারের বিশেষ এটা দেখে আমার তো মরে যাবার মতো অবস্থা হলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দিল না। যখন সে আমার এখানে অল্প দিল তখন আমার মনে হলো আমি শেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তখন স্যারকে বললাম, প্লিজ স্যার একটু স্বাভাবিক হন। আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। কি বলবো বন্ধুরা, সেই দিন ছিল আমার জীবনের প্রথম দিন। সেই দিন আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। আমি বললাম, কাজ শেষ করার পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। তারপর সে অনেকক্ষণ আবার সেবা যত্ন করে আমাকে ভালো করেছিল। তারপর বন্ধুরা সেই আরও বেশ কয়েকবার দিয়েছিল। তারপর সে ক্লান্ত হল। বন্ধুরা প্রথম রাতের ঘটনা ছিল আমার খুব ভয়াবহ, যা আমি আজও স্মরণ করলে আমার আত্মা কেঁপে ওঠে এবং সেই সাথে আমার চোখে জল চলে আসে। তারপর আমার গৃহশিক্ষক আমাকে বলল, পিঙ্কি আমার একটি শর্ত তো তুমি পালন করলা, বাকি 2টা শর্ত কবে পালন করবা? তারপর আমি তাৎক্ষণিকভাবে আমার হাতের ডায়মন্ডের আংটিটি স্যারকে খুলে দিয়ে বললাম, স্যার এই নিন, এটা আপনার। তাহলে আমার প্রথম এবং তৃতীয় শর্ত পূরণ করা হয়ে গেল। বাকি রইল দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তের জন্য আমাকে কয়েকটা দিন সময় দেন।
আমি আব্বু আম্মুর কাছ থেকে যে কোনো কৌশলে আপনাকে 15 লক্ষ টাকা ব্যবস্থা করে দিচ্ছি। আমার বাবা মার টাকার কোনো অভাব নেই। আর আমাকে আব্বু আম্মু সব সময় অটাল টাকা খরচের জন্য দিয়ে রাখত। আমি বিভিন্ন খরচ বা বিভিন্ন কিছুর কথা বলে প্রায় 15 থেকে 16 দিনে 15 লক্ষ টাকার একটা ব্যবস্থা করলাম। ব্যবস্থা করার পর 15 লক্ষ টাকা স্যারের হাতে তুলে দিয়ে বললাম, স্যার, আমার সকল শর্ত আমি পূরণ করলাম। এবার আমার ভিডিওটা দয়া করে ডিলিট করে দেন। তারপর স্যার আমার চোখের সামনে ভিডিওটা ডিলিট করে দিলেন। সৃষ্টিকর্তার অনেক দয়ায় আমি আমার জীবনের এই রকম একটা ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে পেরেছিলাম। বন্ধুরা, সেই সময়টাতে কি যে ভয়াবহ অবস্থায় পার করেছিলাম তা মনে পড়লে এখনো আমার টনক নড়ে যায় এবং আত্মা কেঁপে উঠে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।